হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমার একাদশ শ্রেণীর ক্লাস 11 এর আমার স্পেশাল স্টুডেন্ট তাদের জন্য আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের আজকের এই স্পেশাল ক্লাসে। আমাদের দেবাশিস, সোহম, সুমনা, কোয়েল, আকাশ অ্যান্ড নাফিসা, সরোজ, গৌতম, অপর্ণা, কমল, স্বর্ণালী, গৌতম, তোমাদের সবাইকে আজকে ওয়েলকাম করি। এছাড়া তো তোমাদের সবাইকে আজকের জন্য যে আজকে স্পেশাল একটা চ্যাপ্টার আজকে আমরা শুরু করছি, সেই শুরু করা চ্যাপ্টারটা সেটা কি নিয়ে শুরু করব সেটা নিয়ে বলি। চলো আজকে তোমাদেরকে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে, দেখো, রাসায়নিক সমন্বয় এবং সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই যে আমাদের ক্লাস আজকে আমরা যেটা করব, সেই ক্লাসের উদ্দেশ্য দুটো। একটা তোমাদের বোর্ডের জন্য, যাতে তোমরা ফুল প্রিপেয়ার হতে পারো, অন্য কোনো টিউশন বায়োলজিতে নেবে না, তাহলে অহেতুক তুমি কনফিউজড হবে। কারণ তোমাকে আমি যেভাবে পড়াতে চাইছি সেইভাবে পড়াতে গেলে বুঝতেই পারছো অনেকটা সময় লাগছে এবং সময় লাগবেও, কারণ কিছু ভালো কিছু কোয়ালিটিভ কাজ করতে গেলে একটু সময় লাগে। তাছাড়া একটা তোমাকে আমি বেস তৈরি করে দিতে চলেছি মেডিকেলের জন্য, তোমার ফিউচারে কিছু করবার জন্য। তাহলে একটু স্পেশালি তোমরা যেহেতু স্পেশাল স্টুডেন্ট, তাদের জন্য একটু স্পেশাল একটা ক্লাস। এই ক্লাস তুমি অন্য কোনোভাবে কম্পেয়ার করতে পারবে না সেই জন্য। আর শোনো, আজকে যে আমরা রাসায়নিক সমন্বয়ের সাধন আর তোমার এই যে ক্লাসটাকে নিয়ে আমরা করার চেষ্টা করছি, দেখো, এই যে রাসায়নিক সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এর আন্ডারে তুমি এনইটির সিলেবাস বলো আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের একাদশ শ্রেণীর সিলেবাসই বলো, দুটোই অনেকটা একই রকমের। কি সেটা? আমাদের প্রথম আমরা একটা সূচনা বা ইন্ট্রোডাকশন করব অ্যাবাউট দ্য এন্ডোক্রাইন সিস্টেম, যেখানে হরমোন সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন, এগুলো সম্বন্ধে একটা সূচনা। তারপরে আমরা ডিসকাস করব মানব অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা ক্লাস 10এও পড়েছিলাম সেই পিটুইটারি গ্রন্থির কথা, সেই থাইরয়েড গ্রন্থির কথা। আমরা সেই ধরনের গ্রন্থিগুলো সম্বন্ধে একটু একটু করে আইডিয়া নিতে থাকবো। আজকে কিছুটা নেবো, আবার নেক্সট ক্লাসে আবার কিছুটা নেবো। তারপর আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক হরমোনের কার্যপদ্ধতি, তার সঙ্গে সঙ্গে অন্তঃক্ষরা গ্রন্থি এবং তার রোগ এবং বৈকল্য। মানে অন্তঃক্ষরা গ্রন্থির কিছু প্রবলেম হলেও বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি হয়। এই রোগগুলো কি কি, তার কি কি সিমটমস দেখবো আমরা, সেগুলোকে নিয়েও চলো আমরা আলোচনা করতে পারবো এই চ্যাপ্টারটার মধ্যে দিয়ে। তাহলে এই চ্যাপ্টারটায় আমরা প্রথমে একটা তোমাকে ভিজুয়ালি একটা মাথায় একটা সুন্দর জিনিস আগে তৈরি করি। কারণ আমি তোমাকে বারবার বলার চেষ্টা করছি, ক্লাস 11 কিন্তু আমাদের একটা বোঝার টপিক। এখানে শুধুমাত্র মুখস্থ করলে হবে না, তুমি যদি মুখস্থ করতে যাও একটা সময় গিয়ে তুমি কিন্তু কনফিউজ হবেই হবে। তাহলে দেখো, আজকের জন্য আমাদের যে স্পেশাল চ্যাপ্টারটাকে একটুখানি আমরা ডিসকাস করে নিই একটু কিভাবে। দেখো, আমরা নাজমা, প্রিয়তমা, ঝুমা, তিয়াশা, কৃষ্ণেন্দু, সূর্যকান্ত, তোমাদের জন্য আছে একটা স্পেশাল দেখো চ্যাপ্টার, সেটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন। এই কেমিক্যাল কোঅর্ডিনেশন বলতে গেলে আমাদের হিউম্যান বডির মধ্যে এই দেখো ডিফারেন্ট টাইপ অফ গ্রন্থি আছে, যেগুলোকে আমরা এন্ডোক্রাইন গ্রন্থি বলি, এন্ডোক্রাইন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বলবো। এছাড়াও আমাদের বডির মধ্যে কিছু বহিঃক্ষরা গ্রন্থি, মানে সেটাকে আমরা এক্সোক্রাইন বলছি। এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা। দেখো কি ডিফারেন্সটা কোথায়, একজনের মধ্যে নালিকা আছে আর একজনের মধ্যে নালিকা নেই। যেমন গ্যাস্ট্রিক গ্রন্থি, সেটাকে আমরা বলতে পারি অন্তঃক্ষরা না বহিঃক্ষরা, বলতো? বহিঃক্ষরা মানে আমরা ভালোভাবে বুঝে নাও, অন্তঃক্ষরা মানে এন্ডোক্রাইন, বহিঃক্ষরা মানে দ্যাট ইজ এক্সোক্রাইন। এদের একটা নির্দিষ্ট পাইপ আছে, পাইপ থাকে মানে নালিকা আছে, মানে তার একটা বহিঃক্ষরা গ্রন্থি। এখান থেকে মেনলি এনজাইম বা উৎসেচক তৈরি হয়। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো এন্ডোক্রাইন গ্রন্থি, যেমন তোমাকে একটা আমি থাইরয়েড গ্রন্থির নাম বলি, এই থাইরয়েড গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। কেন বলা হয় জানো? এখান থেকে কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। হরমোন কি সেটা পরে আসবো, বাট এই হরমোন তৈরি হয় কিছু নির্দিষ্ট কোষ থেকে। এই কোষ থেকে যখন হরমোন তৈরি হয়, হরমোনটা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে কি করে? তার জন্য কি আছে? তার জন্য কোনো পাইপ নেই, কোনো নালী নেই, শুধু আছে ব্লাড ভেসেল।
সেই জন্য হরমোনগুলো কোথায় এসে মিশ্রিত হচ্ছে? ব্লাডের মধ্যে, রক্তের মাধ্যমে ওরা দেহের এক জায়গা থেকে, মানে যেখান থেকে তারা তৈরি হচ্ছে সেখান থেকে যে জায়গায় ও ক্রিয়া করবে সেই জায়গায় ওরা ট্রান্সফার হতে পারে, পরিবাহিত হতে পারে। তাহলে নালিকাবিহীন গ্রন্থি, এগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমরা হরমোনকে না ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি। কিছু হরমোন, যেমন আমাদের ব্রেনের এই অংশে পিটুইটারি গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্রন্থিও বলি, কারণ এখান থেকে যে হরমোন রিলিজ হয় তাকে বলে ট্রপিক হরমোন। এই হরমোনগুলো আবার অন্যান্য গ্রন্থির কার্যকে নিয়ন্ত্রণ করে। মৌ, তাপসী, সোমা, দেবদাস, আকাশ, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে? দেখো কোয়েল, আজকে আমরা শুধুমাত্র পিটুইটারি গ্রন্থি নয়, এটা ছাড়া আরো অনেক প্রকারের গ্রন্থি আছে, তাদের থেকে সবাই মানে হরমোনি সিক্রেশন হয়। কিন্তু এই যে প্যানক্রিয়াটিক গ্রন্থি, প্যানক্রিয়াস, যেটাকে আবার মিশ্র গ্রন্থি বলে, কারণ তার মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় পার্টই বর্তমান আছে। প্যানক্রিয়াস থেকে তৈরি হয় ইনসুলিন হরমোন, সেটা আমাদের মেটাবলিক প্রসেসকে কন্ট্রোল করতে সহায়তা করে। এটা ছাড়াও দেখো আরো বিভিন্ন প্রকার হরমোন আছে, মৃত্তিকা, সুপ্রিয়া, সুজয়, দেখো সোমা, পর্ণেশ, শিবা, অভিসারিকা। এই যে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন রিলিজ হয় তাকে বলে থাইরক্সিন। এই থাইরক্সিন আমাদের পুরো বডির মরফোলজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারে। কোনো রোগা মানুষেরও হঠাৎ করে সে 1 মাসের মধ্যে অহেতুক অনেক মোটা হয়ে যেতে পারে, কোনো মোটা মানুষও কিন্তু রোগা হতে পারে এই থাইরয়েড গ্রন্থির কিন্তু কিছু প্রবলেম যদি হয়। তাহলে আমাদের এই যে আমাদের হিউম্যান বডি, এই যে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, এর মধ্যে আমরা বিভিন্ন প্রকারের তো কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধনকারী তোমার সিস্টেম বা তন্ত্রের কথা জানি। মেনলি 2 প্রকারের তন্ত্র, যারা আমাদের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা কার্যকে সমন্বয় সাধিত করে। তারা কি 2 প্রকারের সিস্টেমের কথা বলছি বলতো? যাদের নাম আমি বলছি তারা বুঝতে যদি পারো, তারা আমাকে লাইভ চ্যাটে যদি থাকো এবং লাইভে থাকো, তারা কিন্তু রেসপন্স করবে ইন দ্য লাইভ চ্যাটে। বুঝতে পারছো? সায়ন, দেবাঞ্জন, প্রীতম, কৌশিক, রাইট? সো একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটা স্নায়ুতন্ত্র, এটাও আমাদের বডিতে কোঅর্ডিনেশন করে। কি করে? কোঅর্ডিনেশন করে, সমন্বয় সাধন করে। তাহলে তো এন্ডোক্রাইন সিস্টেম, যার মাধ্যম দিয়ে হরমোন তৈরি হয়, সেটাও কোঅর্ডিনেশন করে, সেটাও সমন্বয় সাধন করে। তাহলে এই 2 প্রকার সিস্টেম যদি কোঅর্ডিনেশনে করলো, তাহলে এদের মধ্যে কি কোনো পার্থক্য নেই? কি সেই পার্থক্য? সেই পার্থক্যটা আজকে আমরা ডিসকাশনের মধ্যে আসবো। সোহম, দেবাশিস, সুমনা, জাসমিত, নাফিসা, দেখে নাও আমাদের এই হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটা কাজ করে কিভাবে? সেটা কাজ করে তোমার নার্ভের থ্রু দিয়ে, নার্ভ ইম্পালস সেন্সেশনের মাধ্যমে। আর এন্ডোক্রাইন সিস্টেম কাজ করে হরমোনসের থ্রু দিয়ে। এটাই তো আলটিমেটলি ডিফারেন্স, তাই না? আমাদের ব্যাপারটা আমরা একটু জানিও। কিন্তু এই এন্ডোক্রাইন সিস্টেম ডাকলেস, মানে এর মধ্যে কোনো নালিকাবিহীন, এরা রক্তের মাধ্যম দিয়েই এদের পদার্থ অর্থাৎ হরমোনটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করে। কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম একটু স্লো কাজ করে, খুব আস্তে। নার্ভাস সিস্টেম কাজ করে অনেকটা তাড়াতাড়ি, অনেকটা ফাস্ট কাজ করে, তাই তো? এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবে, অনেকক্ষণ ধরে স্থায়ী হয় কোন কার্য জানো? কারটা নার্ভাস সিস্টেম না এন্ডোক্রাইন সিস্টেম? অনেকক্ষণ ধরে স্থায়ী হয় কিন্তু হরমোনাল সিস্টেমের কাজটাই। নার্ভাস সিস্টেম তাড়াতাড়ি শুরু হতে পারে কিন্তু একটু ক্ষণস্থায়ী। এই ধরনের পার্থক্যগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। পিটুইটারি গ্রন্থি, এরা আবার সরাসরি হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে। এ দেখো, হাইপোথ্যালামাস এটা একটা, আমরা জানি ব্রেনেরই একটা অংশ, তাই না? যে কি করে? পিটুইটারিকে কন্ট্রোল করতে সহায়তা করে। তাহলে এটাকে আবার বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে যে মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে। এই যে তোমার পিটুইটারি গ্ল্যান্ড, এর মধ্যে মেনলি 3টে প্রকোষ্ঠ থাকে। অনেক বলতে তুমি 2টোও দেখতে পারো। কি সেইগুলো? একটা হচ্ছে অ্যান্টিরিয়ার পিটুইটারি, আর একটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি। তার মধ্যবর্তী পার্টে একটা আছে ইন্টারমিডিয়েট লোব। এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয়, যেমন ACTH, TSH, FSH, এগুলো
পস্টেরিয়র পিটুইটারি থেকে কি রিলিজ হয়? রিলিজ হয় তোমার অক্সিটোসিন, হয় তোমার ADH, এই প্রকার হরমোনগুলো। এই যে আমি থাইরয়েড গ্ল্যান্ডস এর কথা বলছিলাম, যেটা থাইরয়েড গ্রন্থি, এই দেখো এই হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। এই যে দেখতে পাচ্ছ থাইরয়েড গ্রন্থি, যে ট্র্যাকিয়ার উপর যেন জুড়ে আছে এইভাবে, তাই না? এইভাবে ওই গ্রন্থিটা আছে। এবার তুমি যদি থাইরয়েড গ্রন্থির ভেতরে গিয়ে দেখো, থাইরয়েড গ্রন্থি কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এই ধরনের কোষে আবার কিছু ক্যান্সার হলে কিন্তু থাইরক্সিন হরমোন সিক্রেশন অনেক গুণ বেড়ে যেতে পারে, সেটা পরের কথা। এই একটা ইস্টামাস বলে একটা পার্ট আছে থাইরয়েড গ্রন্থির দুটো পার্টকে যে যুক্ত করে রাখে। বুঝতে পারলে? সুমনা, সোহম, তাপসী, সুব্রতা, অর্পিতা, অমরুল, সরোজ, শম্ভুনাথ, অলোকেশ, এই সেই প্রত্যেকটা সেল যেটা আমরা থাইরয়েড গ্রন্থির ভেতরে দেখছি, এখান থেকেই তৈরি হচ্ছে থাইরক্সিন হরমোন, যেটা দেখো রক্তের মধ্যে এসে মিশছে। রক্তের মধ্যে যখনই এসছে এটা মিশছে, তারপর রক্তের মাধ্যমে এর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হতে পারছে। এইভাবে থাইরক্সিন, ক্যালসিটোনিন, T3, T4 হরমোন, এগুলো আমি আরো ডিটেলসে পড়াবো একটা সময় তোমাকে। আজকে টোটাল ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি একটা। বুঝে গেল ব্যাপারটা? এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। এরকম থাইরয়েড গ্রন্থির পেছন দিকে এরকম প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, এখান থেকে খরিত হয় প্যারোট হরমোন। প্রণবেশ, পাপন, শুভদীপ, তিতাই, আবু সেলেম, প্রিয়া, বুঝতে পারলে তো ব্যাপারটা? লাইভ চ্যাটে রেসপন্স করবে যদি লাইভে থাকো। এবার দেখো হরমোন যে তৈরি হচ্ছে, তাহলে কোথায় থেকে কোথায় তৈরি হচ্ছে? পিটুইটারি গ্ল্যান্ডস আছে দেখো আমাদের এই পজিশনে, আমাদের গলার এখানের পজিশনে কি আছে? থাইরয়েড গ্রন্থি আছে, এইখানে প্যানক্রিয়াস আছে, আর এই যে এখানে দেখতে পাচ্ছি কিডনির উপরে থাকে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডস। ছেলেদের মধ্যে শুক্রাশয়, সেটাও কিন্তু একটা গ্রন্থি, আর মেয়েদের মধ্যে ওভারি বা ডিম্বাশয়, সেটাও একটা গ্রন্থি, সেখান থেকেও বিভিন্ন প্রকার হরমোন রিলিজ হয়। এই হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে আমরা মিশ্র গ্রন্থি বলি, কারণ তার মধ্যে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির দুটো বৈশিষ্ট্যই বর্তমান। অন্তঃক্ষরা গ্রন্থি মানে এখান থেকে তাহলে তোমার কি হরমোন রিলিজ হয়? ইনসুলিন হরমোন রিলিজ হয়। বহিঃক্ষরা গ্রন্থি মানে এখান থেকে কোন উৎসেচক রিলিজ হয়? হয় তোমার প্যানক্রিয়াটিক এনজাইম লাইক কাইমোট্রিপসিন, এইসব তোমার এনজাইম গুলো। এইভাবে ওরা আলটিমেটলি ট্রান্সপোর্ট হয় কার মাধ্যম দিয়ে? যদি হরমোন হয় ব্লাডের মাধ্যম দিয়ে ট্রান্সপোর্ট হবে, যদি এনজাইম হয় তার নির্দিষ্ট নালিকা পথ আছে, তার মাধ্যম দিয়েই ট্রান্সপোর্ট হবে। এই নিয়ে আমাদের বিভিন্ন প্রকার হরমোন হয়। কিছু হরমোন স্টেরয়েড প্রকৃতির হয়, কিছু হরমোন প্রোটিনের প্রকৃতির হয়। স্টেরয়েড মানে একটু লিপিডস এর টাইপের, কিছু হয় অ্যামাইন্স টাইপের। কোন কোন এক্সাম্পল বলো তো অ্যামাইন্স হরমোন যেগুলো? তার মধ্যে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন হরমোন হয়, বাট ম্যাক্সিমাম হরমোন প্রোটিন ইন নেচার, সেটা হচ্ছে থাইরক্সিন, যেমন একটা তার এক্সাম্পল বললাম। হরমোনগুলোকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টেই তৈরি হতে হবে, বেশি তৈরি হলেও প্রবলেম, কম তৈরি হলেও প্রবলেম। বেশি তৈরি হলে আমরা বলি হাইপার সিক্রেশন, কম তৈরি হলে আমরা বলবো হাইপোসিক্রেশন। দুটোরই কুপ্রভাব আছে, কি কি সেগুলো আমরা দেখতে থাকবো একটু একটু করে। তাহলে মৃত্তিকা, পর্ণেশ, শিবা, অভিসারিকা, অপলা, সায়ন এন্ড ঝুমা, ব্যাপারটা ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড তো? ক্লিয়ার? স্বর্ণালী, কমন, বুঝতে পারছো ব্যাপারটা? দেখো এবার আমরা একটা নতুন জায়গায় আসি, সেটা হচ্ছে আমরা একটু তোমাকে স্পেশালি নোটটা ধরে ধরে এবার পড়াই একটুখানি। সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধন এবং তার নিয়ন্ত্রণ। তাহলে আমরা প্রথম আজকে কি পড়তে চলেছি? সূচনা। দেখে নিই সূচনার মধ্যে কি কি আছে। সুমিত, দেবাঞ্জন, দেখো আমরা বলছি প্রথমে কার্যগত একটা সমন্বয় সাধন। আমাদের পুরো বডির ভেতরে কার্যগতভাবে একটা সমন্বয় সাধন করতে হয়, কারণ যখন তুমি খাদ্য খেলে সেই খাদ্যটাকে পরিপাক করতে পরিপাককারী উৎসেচক তৈরি হতে হবে। তুমি খাবার খেলে কিন্তু পরিপাককারী উৎসেচক তৈরি হতে ভুলে গেল, তাহলে তোমার খাবার আলটিমেটলি হজম হবে? হবে না, বরং তোমার শরীরের ভেতরে গ্যাস, অম্বল, এই ধরনের প্রবলেম তৈরি হবে। মানে সবার মধ্যে একটা কোরিলেশন থাকতে হবে, কার্যগতভাবে একটা তোমার সমন্বয় সাধন হতে হবে।
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুব ব্যাপার, এটা মাথায় রাখো। তাহলে এর জন্য আমাদের শরীরের ভেতরে আছে স্নায়ুতন্ত্র আর আছে তোমার অন্তঃক্ষরা তন্ত্র। স্নায়ুতন্ত্র মানে ইংলিশে কি বলবো? নার্ভাস সিস্টেম বলবো। অন্তঃক্ষরা তন্ত্র মানে কি বলবো? এন্ডোক্রাইন সিস্টেম বলবো। ইংলিশ গুলো বাবা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এইটার পর আমরা একটা এনসিইআরটি বেস ক্লাস করাবো কিছুদিন পরেই তোমাকে, মেডিকেলের একদম স্পেশাল ক্লাস। তোমরা কিন্তু সবাই শনিবার দিন নয়, রবিবার দিন সানডেতে ক্লাস 11-এর মেডিকেলের মক টেস্ট হয় আমাদের নতুন চ্যানেলটায়, অরুণাভ স্যার আসান ইন্ডিয়া। আমি তার ডেসক্রিপশনে লিংক পাঠিয়ে দেবো, সাবস্ক্রাইব করে রাখবে এবং মক টেস্টগুলো কিন্তু দিতে থাকবে। মক টেস্টগুলো মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি তোমার পজিশনও বুঝতে পারবে ওখান থেকে। তাহলে মক টেস্টগুলো এভরি সানডে ক্লাস 11-এর জন্য স্পেশাল টেস্ট দিতেই হবে তোমাকে। তাহলে এই যে স্নায়ুতন্ত্র বললাম, স্নায়ুতন্ত্র ভৌত ও রাসায়নিক সমন্বয়ে সাধিত হয়, আর এটা কিন্তু দ্রুত কাজ করে কিন্তু ক্ষণস্থায়ী। এবার যদি তোমাকে আমি বিপক্ষে অন্তঃক্ষরা সিস্টেম সম্বন্ধে বলি, কি হবে সেখানে? এটা রাসায়নিক সমন্বয়ে সাধিত হয়, ভৌতভাবে কিছু হয় না। দীর্ঘস্থায়ী, সুদূর প্রসারী এবং ধীরে ধীরে ঘটে। এই হচ্ছে পার্থক্য আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির সঙ্গে স্নায়ুতন্ত্রের। এবার আমাদের দেহের মধ্যে গ্রন্থি আছে। গ্রন্থি কাকে বলে বলতো? গ্রন্থি বলে কিছু কোষ বা কিছু কোষ সমষ্টি, কোষ দিয়ে তৈরি কিছু টিস্যু বা কলাও বলতে পারো থাকে, যারা জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষিত ও নিঃসৃত করে। জৈব রাসায়নিক পদার্থ, সেটা এনজাইম হতে পারে, হরমোন হতে পারে, তারা ওই গ্রন্থির মধ্যে তৈরি করে এবং ওখান থেকে নিঃসৃতও করে। সেই সব অংশকে আমরা বলছি গ্রন্থি। তাহলে গ্রন্থি ক প্রকারের হতে পারে? গ্রন্থি মানে ইংলিশে কি বলবো? গ্ল্যান্ডস বলবো, তাই তো? বর্ষা, প্রদীপ, গৌতম, তন্ময়, রাইট? তাহলে প্রথম আমরা গ্রন্থি কি বলছি? বহিঃক্ষরা গ্রন্থি। ইংলিশে কি বলবো? এক্সোক্রাইন গ্ল্যান্ডস। তারা কি করছে? তাদের নালিকা যুক্ত, মানে তাদের একটা নালিকা আছে যার মধ্যে দিয়ে উৎসেচকটা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হতে পারে। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ করে? বহিঃক্ষরা গ্রন্থি উৎসেচক ক্ষরণ করে। উৎসেচক মানে এনজাইম ক্ষরণ করছে। বোঝা গেল সূর্যকান্ত? ক্লিয়ার তো? আর তাহলে বহিঃক্ষরা গ্রন্থির একটা যদি উদাহরণ দিতে হয়, আমরা বলবো লালা গ্রন্থি। কারণ লালা গ্রন্থি থেকে কি খরিত হয়? লালা খরিত হয়। লালার মধ্যে কি আছে? উৎসেচক আছে। এবার তোমাকে আসি, অনিমেষ, বিষ্ণু, কাজী আহমেদ, দেখো আমরা অন্তঃক্ষরা গ্রন্থির কথা বলি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে তারা নালিকাবিহীন। নালিকাবিহীন তো বুঝলাম, কিন্তু তাহলে তাদের মধ্যে থেকে যে হরমোন তৈরি হয় এক জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে কি করে কার্য করবে? তার জন্য আছে রক্ত বা লসিকার মাধ্যমে ওরা পরিবাহিত হয়। আর এরা কি ক্ষরণ করে? অন্তঃক্ষরা গ্রন্থি ওরা হরমোন ক্ষরণ করে। আর এবার আমি আসি মিশ্র গ্রন্থি। মিশ্র মানে বুঝতে পারছো মিক্সড এর কথা, তাই না শম্ভুনাথ, সরোজ? যাকে আমরা বলছি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দু প্রকারের কোষের সমষ্টি থাকে, মানে যেখান থেকে উৎসেচক খরিত হয় আর হরমোনও খরিত হয়, তাকেই আমরা বলবো মিশ্র গ্রন্থি। যদি বলি একটা উদাহরণ বলো, কি বলবে সেটা? সেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এবার হলো, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো তো? আমাদের গ্রন্থি ক প্রকারের ক্লিয়ার? কারো যদি ডাউটস থাকে তাহলে আলটিমেটলি লিখবে। যারা যারা লাইভ চ্যাটে আছো তারা রেসপন্স করো। পুরো ক্লিয়ার আপ টু এত অবধি যতখানি পড়ালাম? কোনো ডাউটস আছে কি লিখে দেখাও। যদি ডাউটস না থাকে সেটাও রেসপন্স করো। আমি বুঝতে চাইছি কারা কারা লাইভ চ্যাটে আছো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে আসি, যেটা হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। আমরা কি দেখলাম?
হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, মানে তারা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকেই খরিত হয়। আর কি দেখছি দেখো, উৎপত্তি স্থল থেকে দূরে কার্যকারী হয়। যেমন তোমাকে আমি বলি এফএসএইচ একটা হরমোন, ফলিকেল স্টিমুলেটিং হরমোন, কোথা থেকে খরিত হয় বলতো? পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। কিন্তু এই এফএসএইচ হরমোনটা ছেলেদের বডিতে শুক্রাশয়ে গিয়ে কাজ করে, আর আমাদের ছোট্ট ছোট্ট বোনেদের মানে গার্লসদের বডিতে সেটা ডিম্বাশয়ে গিয়ে কাজ করে। মানে বুঝতে পারছো কোথায় সেটা খরিত হচ্ছে কোথা থেকে, আর তার কোথায় গিয়ে সেটা কাজ করছে। মানে উৎপত্তি স্থল থেকে সে দূরে গিয়ে জেনারেলি তার কার্যকারিতা দেখায়। রক্ত ওরা কিভাবে পরিবাহিত হয়? রক্ত এবং লসিকার মাধ্যমে ওরা পরিবাহিত হয়। আমাদের বডির মধ্যে এই দুটোই সব থেকে ইজি সিস্টেম, বডি ফ্লুইডস বলতে পারো। আর নির্দিষ্ট অঙ্গের উপরই কার্যকারী হয়। এই যে আমি বললাম এফএসএইচ হরমোন তোমার রক্তের মাধ্যমে ও সারা কোষের সঙ্গেই ওর হয়তো সংস্পর্শ হয়, কিন্তু কোনো কোষই ওকে রিসিভ করে না। কোন কোষ করে? অনলি তোমার গোনাডস বা জনন কোষ, যেটা শুক্রাশয়ের মধ্যে আছে বা ডিম্বাশয়ের মধ্যে আছে, সেই কোষগুলোই ওই এফএসএইচ হরমোনটাকে শুধুমাত্র কি করতে পারে? গ্রহণ করতে পারে। অর্থাৎ নির্দিষ্ট অঙ্গের উপরই কার্যকারী হয়। এগুলো প্রত্যেকটাই একটা গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, আমি হোমওয়ার্কেও দেবো তোমাকে। এরপরে আসবো আমরা হরমোনের প্রকারভেদ। হরমোনকে আমরা বিভিন্নভাবে প্রকারভেদ করতে পারি। তার মধ্যে দেখো সুমনা, সুদর্শন, তিতাই, শুভদীপ, পাপন, আমরা প্রথম করছি রাসায়নিক প্রকৃতি অনুসারে হরমোনের প্রকারভেদ। কি কি সেগুলো? একটা হচ্ছে প্রোটিন বা পলিপেপটাইড, মানে তারা প্রোটিন দিয়ে তৈরি বা পলিপেপটাইড দিয়ে তৈরি। উদাহরণ মনে রাখতে হবে, সেটা হচ্ছে এসটিএইচ সোমাট্রপিক হরমোন, ইনসুলিন এই প্রকারের মধ্যে আসে। আয়োডিন যুক্ত অ্যামিনো অ্যাসিড, মানে এদের গঠনের মধ্যে তুমি আয়োডিনের উপস্থিতি খুঁজে পাবে। এরা অ্যামাইনো অ্যাসিড প্রকৃতির হরমোন। উদাহরণ T3, T4, মানে আমরা থাইরক্সিন এর কথা বলছি এখানে। আর একটা হরমোন সেটা হচ্ছে তোমার স্টেরয়েড জাতীয় হরমোন, টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন, যেটা ছেলেদের বডিতে নরমাল তৈরি হয়, যেটা অনেক ছেলেদের দেখবে খুব মাসেলস খুব ভালো, বা মেয়েদেরও আলটিমেটলি তার মহিলা যুক্ত যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, এগুলো তাদের ডেভেলপ। এগুলো তোমার হয় কিসের জন্য? এই ধরনের স্টেরয়েড হরমোনের জন্য, যেটা তোমার বডিতে নরমাল তৈরি হয়। কিন্তু অনেকে কি করে, বাইরে থেকে স্টেরয়েড হরমোন নিয়ে নিজেকে অনেক সুন্দর করার চেষ্টা করে, কিন্তু এখানে অনেক সময় হিতে বিপরীত হয়। অর্থাৎ এই স্টেরয়েড হরমোন, আমি তোমাকে প্রত্যেকটা হরমোনের কথা আগে বলেছি বারবার, এই হরমোনগুলো নির্দিষ্ট পরিমাণেই খরিত হতে হবে। কম ক্ষরণ হলেও প্রবলেম, বেশি ক্ষরণ হলেও প্রবলেম, বা তুমি তো সেটা বুঝতে পারবে না বাইরে থেকে যদি নিতে হয়। সেই জন্য অনেক মানে ছেলেরা আছে, তারা মেয়েদের সামনে নিজেকে একদম হিরো তৈরি করবার জন্য মনে করো বাইরের বাজার থেকে, মার্কেট থেকে এরকম স্টেরয়েড হরমোন খেয়ে নেয়। কিছুদিন পর তুমি দেখলে হিরো তো দূরের কথা, একদম জিরো হয়ে যায়, মানে একদম বিশাল মোটা হয়ে বিচ্ছিরি একদম দেখতে হয়ে যায়। তাহলে এই ধরনের স্টেরয়েড হরমোন কোনো বন্ধুর পাল্লায় পড়ে কখনোই কিন্তু নেওয়ার কথা ভাববে না স্বপ্নেতেও, কারণ এর অনেক সাইড এফেক্ট আছে। এবার আসবো হরমোনের আবার এক প্রকারের প্রকারভেদ করি, চলো, সেটা গ্রাহকের প্রকার অনুসারে। গ্রাহক মানে যে হরমোনটাকে রিসিভ করছে, তাকে আমি বলছি গ্রাহক, তাই তো? এবার এই গ্রাহক কি কি প্রকার হতে পারে? অন্তঃকোষীয় গ্রাহক। অন্তঃকোষীয় মানে কোষে, এই যে কোষের ভেতরে আছে ডিএনএ, কোষের ভেতরে ডিএনএ এর মধ্যে আছে তার রিসেপ্টর, যেখানে গিয়ে ইস্ট্রোজেন বলে হরমোনটা সেলের ভেতরে ডিএনএ তে গিয়ে আটকে যায়,
এবং সেখানে গিয়ে কার্যকারিতা দেখায়। সেজন্য অন্তঃকোষীয় মানে কোষের ভেতরে, কিছু হরমোন কোষের ভেতরে ঢুকতে পারে না, তাদেরকে আমরা বলবো কোষ পর্দাস্থিত গ্রাহকযুক্ত হরমোন। যেমন আমরা বলছি ইনসুলিন, এরা কোষের বাইরে, এদের এরকম রিসেপ্টর আছে, তার সঙ্গে ওরা রিয়াকশন করে করে কোষের বিভিন্ন প্রকার কাজকে কন্ট্রোল করে। এই হরমোনগুলো, ইস্ট্রোজেন জাতীয় হরমোনগুলো জেনারেলি হয় লিপিডস দিয়ে তৈরি, আর ইনসুলিন জাতীয় হরমোনগুলো জেনারেলি হয় প্রোটিন জাতীয় তৈরি, যারা জেনারেলি কোষ পর্দাস্থিত গ্রাহকযুক্ত হরমোনের মধ্যে আসে। তাহলে প্রিয়তমা, নাজমা, ঝুমা এন্ড বানি, ক্লিয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে তো জিনিসটা? তাহলে আজকের দিনের জন্য আমরা কি কি পড়লাম সেটা বললাম। স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বুঝি, তাদের মধ্যে পার্থক্যটাই বা কি। আমরা বললাম বহিঃক্ষরা গ্রন্থি মানে গ্রন্থি অপকারের, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। আর একটা কি দেখলাম আমরা, হরমোনের বৈশিষ্ট্য, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, প্রতিস্থল থেকে দূরে কার্যকারিতা হয়, এই সবগুলো। তারপর আমরা দেখলাম হরমোনের প্রকারভেদ, রাসায়নিক প্রকৃতি অনুসারে দেখলাম। আর একটা কি দেখলাম, হরমোনের গ্রাহকের প্রকার হিসাবে তার প্রকারভেদ। তাহলে আজকের জন্য তোমাকে আমি হোমওয়ার্কের কোশ্চেনগুলোকে দিয়ে দিই। হোমওয়ার্কের কোশ্চেন হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। এই হোমওয়ার্কগুলোকে আমাকে করবে, করে তুমি কি করবে, ছবি তুলবে, তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। যারা নতুন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বললাম, পুরনো স্টুডেন্ট যেমন কোয়েল বা সুমনা বা সোহম, এরা তো খুব ভালো প্র্যাকটিক্যালি পারফরমেন্স দেখাচ্ছে। এছাড়াও দেবাশিসও আছো, ও সুন্দর আলটিমেটলি কিছু কাজের সঙ্গেও যুক্ত আছে ওরা। তোমরা সবাই আলটিমেটলি কিছু সোশ্যাল কাজের সঙ্গেও যুক্ত হতে হবে তোমাদেরকে, কারণ আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই ক্লাস তোমাদের জন্য, তোমাদের ভালো করবার জন্য, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু একটা অনেক এই উইকে না অনেক স্টুডেন্ট, সম্ভবত জাসমিত এরা তোমরা কোশ্চেন করেছিলে স্যার ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য কোনো টিচারের সন্ধান, এই সব ব্যাপারগুলোর কথা বলছিলে। আমি তোমার ইউটিউবের থেকেও বা আমার পরিচিত অনেক টিচার যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম এই ব্যাপারে, কিন্তু কেউই আলটিমেটলি তোমার বিনামূল্যে এই ধরনের ক্লাস করতে রাজি নয়। আর কেউ কেউ রাজি হলেও তারা কয়েকটা ক্লাসই শুধুমাত্র করতে ইন্টারেস্টেড, হোল ইয়ার ধরে তারা টাইম দিতে কেউ ইন্টারেস্টেড নয়। এবং তাদের জন্য তারা খুব অনেক বেশি, তারা সারা বছরে যদি কন্ট্রাক্ট করতে হয় ওনাদের সাথে, একটা খুব বড় অঙ্কের টাকা সেটা হচ্ছে। হয়তো সেটা এই মুহূর্তে আমার কাছে আমার দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু একটা জিনিস জানো তো, তোমার যদি স্বপ্ন পূরণ করতে হয়, মানে মেডিকেলে চান্স পেতে হয়, তাহলে আমার 720 মার্কসের এক্সাম হয় মেডিকেলের, এনইটি এক্সাম, তার মধ্যে 550 পেতে হবে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি বায়োলজিতে 360 মার্কস আছে, তুমি 320 পেয়েই যাবে যদি আমার প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করো। আমি যে সিস্টেমে তোমাকে পড়াবো আমার স্টুডেন্টরা পায়, সেটা অলরেডি প্রুভ। মানে আমার হাওড়াতে তো আজকে পড়াচ্ছি না আমি, আমার অনেক দিনের পড়ানো, এখানে অলরেডি স্টুডেন্টরা পেয়ে এসছে অলরেডি, তুমিও পাবে, সেটা তুমি নিজেই বুঝে যাবে, আমাকেও বোঝাতে হবে না এটা। কিন্তু আমার টার্গেট 550 পেলে তবে আমি সরকারি কলেজে চান্স পাবো। তাহলে আমার অ্যাপ্রক্স প্রায় 230 মার্কস দরকার। এই 230 মার্কস কিন্তু আমাকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে পেতে হবে। মানে বায়োলজি ছাড়া তুমি মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্নই দেখতে পারো না, কিন্তু বায়োলজি শুধু পড়েও মেডিকেলে আবার চান্স পাওয়া যাবে না। তাহলে কিভাবে পাওয়া যেতে পারে? তোমার ফিজিক্সেও আমাকে জোর দিতে হবে, কেমিস্ট্রিও জোর দিতে হবে। এই জন্য প্র্যাকটিক্যালি আমি ফিজিক্স কেমিস্ট্রি সিস্টেমটা তৈরি করব তোমাদের জন্য। এবং ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াতে গেলে একটা এলইডি মানে একদম স্মার্ট বোর্ড চাই, যেখানে একদম পরিষ্কার লেখা যাবে জায়গাগুলো। সেটার আমি দাম করেছি প্রায় 1.5 লাখ টাকার মতো দাম, সেটা 75 ইঞ্চি একটা। একটু আমার পক্ষে এই মুহূর্তে হয়তো পসিবল নয়, তবে আমি হয়তো লোন করে হলেও তোমাদের জন্য চেষ্টা করব। আর আমি আমার টিম প্র্যাকটিক্যালি, আমি টিমের সঙ্গে আমার আলোচনাও করেছি ব্যাপারটা তোমাদের জন্য, যে আমরা প্ল্যানিং করেছি একটা, হয়তো আমাদের স্বপ্নটা অনেক বড়, জানি না সফল হবে কিনা, কিন্তু চেষ্টা করব। আমাদের 1 লাখ যদি সাবস্ক্রাইবার হবে যেদিন, আমরা লোন করে হোক, এনি হাউ প্রসেস হোক, আমরা তোমাদের জন্য পুরো বিনামূল্যে, যেমন ভাবে আমি তোমাকে বায়োলজির ক্লাস করাচ্ছি ঠিক সেইভাবেই আমি তোমাকে কেমিস্ট্রির ক্লাস তোমাদের জন্য এই চ্যানেলেই নিয়ে আসবো। যা স্যারেদের ফিজ হবে আমি দেবো, সব কিছু
সব আমার দায়িত্ব, এবং মক টেস্ট বলো সব কিছু আমি নিয়ে আসবো তোমাদের জন্য। শুধু 1 লাখ সাবস্ক্রাইবার হোক তারপরে, সেজন্য। আর 2 লাখ সাবস্ক্রাইবার যখন হবে তোমাদের জন্য আমি ফিজিক্সটাও নিয়ে আসবো। তার জন্য সব খরচ আমার, তোমাদের একটা পয়সাও দিতে হবে না, কারণ তোমরা গ্রামের স্টুডেন্ট আমার। তোমার অনেক স্টুডেন্ট যাদের পক্ষে হয়তো এত ফিস, কারণ মেডিকেলের পড়ানো নর্মাল পড়ানোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই যে টিচারদের কথা আমি বলছি তাদের ফিসটা কিন্তু অনেকটা বেশি, কারণ তারা প্রফেশনাল টিচার, বুঝতেই পারছো। তাহলে এদের বা ওই ডিজিটাল বোর্ড এইসব ভাবে না পড়ালে, শুধুমাত্র হোয়াইট বোর্ড তোমাদের স্কুলে লিখে পড়ানো হয়, ওই বোর্ডগুলো আজকের দিনে পড়িয়ে কিছু হবে না ওই সিস্টেমগুলো, কারণ মডার্ন যুগ, সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমাকে একটু সময় দাও। আর আমি যেহেতু তোমার বায়োলজি ক্লাস থেকে তোমাকে ব্যাপারটা পুরোপুরি বিনামূল্যে, এবং আমার এবং তোমার উদ্দেশ্য যেহেতু মানুষকে হেল্প করা, তুমি তোমার বন্ধুরা তোমার যে গ্রামে থাকো, যে অঞ্চলে থাকো, তাদের সবার কাছে অন্তত এই বার্তাটা পৌঁছে যাও, এখানে একটা বিনামূল্যে ক্লাস করার সুযোগ আছে। এবং ক্লাসে কিভাবে ক্লাস হয়, ক্লাসটা কি তোমার ভালো লেগেছে সেটাও তুমি তাদেরকে বলো, যদি খারাপ লাগে সেটাও বলো, যেটা সত্যি সেটা, মানে কোনো মিথ্যে কথা বলার কোনো ব্যাপারই নেই এখানে, কারণ আমাদের স্বার্থই আমাদের দুজনের কিন্তু অনেক বড়, বুঝতে পারছো। এখানে মিথ্যের আশ্রয় নিয়ে আমরা কিছু এগোতে পারবো না, আমাদের এগোবার দরকারই নেই, বুঝতে পারছো। তাহলে তোমার বন্ধুদেরকে মিলে আমরা সবাই মিলে একটা টার্গেট করেছি 1 লাখ সাবস্ক্রাইবার। তোমাদের কেমিস্ট্রিটা আমি তোমাদের ফ্রিতে পুরো ব্যবস্থা করব হোল 11 এবং 12 ক্লাসের জন্য। শুধু আমাকে একটু সাপোর্ট করো, তোমার বন্ধুদেরকে। তুমি ভাবছো এটা কিন্তু ইম্পসিবল নয়, তুমি যে এরিয়ায় আছো ছোট্ট ছোট্ট করে সেগুলোকে তোমার যদি এগোতে থাকো, আলটিমেটলি তোমারও একটা সময় লাভ হবে, আমার তো নিশ্চয়ই লাভ হবে তোমাদের ভালো হলে। তাহলে তোমাদের সবাইকে আর একটা কিছু কোশ্চেন বলছিলাম, ওটা ভুলে গেলাম অবশ্যই। মিশ্রগ্রন্থি বলতে কি বোঝো, সেই কোশ্চেনটা আমার হোমওয়ার্কে লিখে দিতে হবে তোমাকে। স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে, তন্ত্রের মধ্যে পার্থক্য লেখো, আর হরমোনের বৈশিষ্ট্য লেখো। এই হচ্ছে আজকের হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসের জন্য। তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই কৌশিক, সৌমেন, রূপকথা, সুমনা, দিলরা, সুপ্রিয়া, সুজয়, অনুষ্কা, মৃত্তিকা, প্রীতম, ঋতুশ্রী, সোমা, রাজস, পর্ণেশ, শিবা, অভিসারিকা, অপলা, সায়ন, দেবাঞ্জন, সুমিত অ্যান্ড কৃষ্ণেন্দু, সূর্যকান্ত, তিয়াশা, বনানী, কিঙ্কর, মৌ, তাপসী, সোমা, দেবদাস, আকাশ, গৌতম, স্বর্ণালী, কমল, অপর্ণা, সুযোদিন অ্যান্ড তন্ময়, গৌতম, বর্ষা, প্রদীপ, নাজমা, প্রিয়তমা, ঝুমা, বাণী, অরিজিৎ, অনিমেষ, বিষ্ণু, কাজী আহমেদ, রঞ্জন, ইনজামুল, শুক্লা, পম্পা, আফজুল, তপসী, সুব্রতা, অর্পিতা, আমিরুল, সরোজ, শম্ভুনাথ, আব্দুল কারি, অলোকেশ, নেহা, মোহাম্মদ সাহেল, রিয়া, বনানী, সৌম্য, কোয়েল, প্রণবেশ, পাপন, শুভদীপ, তিতাই, আবু সালেম, প্রিয়া, সুদর্শন, প্রিয়াসু, সুমনা, সোহম, দেবাশিস, নাফিসা অ্যান্ড জসমিতা। তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, তোমরা আমাদের পাশে আছো, এত সুন্দর করে এত কনসেন্ট্রেট করে হয়তো লাইভ ক্লাস করলে বা পরবর্তীকালে ভিডিও ক্লাস করছো, তোমাদের সবাইকে সেজন্য থ্যাংক ইউ জানাই অ্যান্ড উইজ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।